এবার কাদায় না বলো না, এবার বার করতে অসুবিধা। শিলা বৃষ্টি হচ্ছে, অদ্ভুত। কি টিয়া পাখি ভর্তি, প্রচুর টিয়া পাখি। এই বলো, করতে চাই তোমার র অভিজ্ঞতা বলো এখানে, এই নিয়ে তোমার সেকেন্ড বার এখানে আসা। সেকেন্ডবার আসা, আর একই অনুভূতি এই জঙ্গলের ব্যাপারে, যে এত শান্ত, এত স্নিগ্ধ। মানে খুব কম, যদিও আমি কম বন ঘুরেছি, সুন্দরবন আর এটাকে মোটামুটি বলা যায়, তো সেই হিসেবে দুটো জায়গার মধ্যে আমি বলবো এটা আরেকটু ভালো। এটা বেশ একটা রাস্তা দিয়ে চললে একটা বুনো গন্ধ, যেটা সুন্দরবনে ফিল করিনি, এখানটায় দারুণভাবে ফিল করছি, ভালো লাগছে। আর আমার তো মনে হয় বেশি না কথা বলে এই প্রকৃতিকে আর কি চাক্ষুষ করতে পারলে সেটাই সবচেয়ে বড় পাওনা, আর কিছু বলার নেই। গুড মর্নিং ফ্রম লাটাগুড়ি লেক ভিউ রিসর্ট। পিছনেই দেখতে পাচ্ছ এই জঙ্গল, আর এই হচ্ছে এই তিনটে রুমে আমরা ছিলাম। তিনটে রুমের নাম ছিল অজগর, ধনেশ, আর আরেকটা রুম ছিল বাইসন। তো আজকে আমাদের জার্নি লাটাগুড়ি থেকে জলদাপাড়ার দিকে যাওয়ার মাঝে আমরা কয়েকটা সাইট সিন করবো, তার মধ্যে লঙ্কাপাড়া থাকছে। আর কোন কোন জায়গা থাকছে শুভদা? আমরা যাওয়ার সময় যে সাইট সিনগুলো করবো, তোতোপাড়া, চামুচি, লঙ্কাপাড়া, হনুমান মন্দির আর লাল ঝামেলা ভিউ পয়েন্ট। তো এই কটা ভিউ পয়েন্ট দেখে আমরা মোটামুটি 3-3.5 ঘন্টা এখান থেকে জলদাপাড়া ব্রেকফাস্ট করে চলো ডিরেক্ট বেরোই। লাটাগুড়ি থেকে জলদাপাড়া যাওয়ার পথে আমরা ফার্স্ট দাঁড়িয়েছিলাম গরুমারা ফরেস্টের এন্ট্রি গেটে, যেখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম এখানকার বিখ্যাত বনের ধূপ। এখানকার বনপান্ত্রবাসীদের তৈরি এই বনের ধূপ মাত্র 10 টাকার বিনিময়ে তোমরাও কালেক্ট করে নিতে পারো। যাওয়ার পথে দুদিকে অসাধারণ চায়ের বাগান দেখে আমাদের দাঁড়াতেই হলো। এখানে আমরা বানিয়ে নিয়েছিলাম আমাদের গ্রুপের ব্রোম্যান্স রিলটা, যেটা চাইলে তোমরা আমার ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো। আমাদের আজকের যাত্রার ফার্স্ট স্টপ ছিল হনুমান মন্দির, যেটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালবাজারে অবস্থিত। মালবাজারের স্থানীয় বাসিন্দা ছাড়াও বাইরে থেকে লোক আসে জাগ্রত হনুমানজির দর্শন করতে। তো আজকের দিনে আমাদের ফার্স্ট স্টপ ছিল হনুমান মন্দির, যেখানে পুজো দিলাম। ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারিনি, বাইরেরই কিছু ক্লিপ নিয়েছি। এইবার আমরা যাব নেক্সট স্পটে। নেক্সট স্পট কোথায় যাচ্ছি আমরা? লাল ঝামেলা ভিউ পয়েন্ট। আমরা লাল ঝামেলা ভিউ পয়েন্ট। এখান থেকে কতক্ষণ? আধা ঘন্টা। আধা ঘন্টা 40 মিনিট বাদে লাল ঝামেলা ভিউ পয়েন্ট।
চলে এসেছি ভিউ পয়েন্টে। মোটামুটি 45 মিনিটস মতো লাগলো ওখান থেকে। জায়গাটার নাম হচ্ছে লাল ঝামেলা। বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট। সামনেই যে ছোটো ছোটো পাহাড়গুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে বেসিক্যালি ভুটান বর্ডার। ওই যে যে পাঁচিলটা দেখা যাচ্ছে, ওই পাঁচিলটার পরেই হচ্ছে ভুটান। লাল ঝামেলা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সোজা জলদাপাড়া আরণ্যক রিসর্টের উদ্দেশ্যে। সময় তখন হয়ে গেছিল দুপুর 3টে মতো, তাই আর কোথাও না গিয়ে ডিসিশন নিলাম সোজা রওনা দেব আরণ্যক রিসর্টের উদ্দেশ্যে। সিসামারা আরণ্যক রিসর্টে যাওয়ার জন্য আমাদের যে রাস্তাটা গুগল ম্যাপ দেখাচ্ছিল জলদাপাড়া ফরেস্টের মধ্যে দিয়ে, কিন্তু ট্যুরিস্ট গাড়ি কোনোদিনই জঙ্গলের মধ্যে দিয়ে অ্যালাউ করে না যদি না হলং বাংলে তোমাদের বুকিং থাকে। তাই অবশ্যই সিসামারা আরণ্যক রিসর্ট বুক করলে হোটেলের স্টাফের সাথে রুটের ব্যাপারে ভালোভাবে জেনে নেবে। এখানেই আমরা এক দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। দরজাটি খুলতে গিয়ে হঠাৎ করেই পাশে একজন স্কুটি চালক কোনো রকম হর্ন না দিয়ে আসায় ধাক্কা লেগে যায়। এইটা দেখে আমাদের শুভদা ঘাবড়ে গিয়ে মাথায় হাত দিয়ে দেয়। 1 hour later. 2,000 years later. এখন মোটামুটি 5:30 মতো বাজে। সো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আবার। আর আমরা যে রিসর্টটায় যাচ্ছি আরণ্যক রিসর্ট, সেটা অনেকটাই ভেতরে রাস্তাটা, বাট রাস্তাটা খুব সুন্দর, জঙ্গলের মাঝে সব থেকে একদম জঙ্গলের মাঝে। এর জন্য অনেকটা টাইম হচ্ছে, আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তারপরে আরণ্যক রিসর্টের মালিককে ফোন করে ডিরেকশন চেয়ে তারপর আমরা যাচ্ছি। তো এখন বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, ওয়েদারটাও হয়ে গেছে খুব ভালো। আর আমরা যেই লোকেশনটায় থাকবো সেই লোকেশনটাও খুব সুন্দর। সব কিছু মিলে একদম ওয়াও হচ্ছে। সব কিছু আমাদের ট্রিপের ভালোই যাচ্ছিল, কিন্তু এইবার আমরা সম্মুখীন হলাম আমাদের পুরো ট্রিপের সবচেয়ে বাজে এক্সপিরিয়েন্সের সাথে। শুরু হলো মুষলধারে বৃষ্টি এবং তার সাথে বড় বড় শিল। এবার কাদায় নামালো না, এবার বার করতে অসুবিধা হবে। আরণ্যক রিসর্টে ঢোকার ঠিক 500 মিটার আগের থেকে আমাদের গুগল ম্যাপ দেখায় ভুল রাস্তা, এবং ভুল রাস্তায় যেতে গিয়ে আমাদের গাড়ি কাদায় আটকে যায়। এ করো না, একটা মাথায় কিছু দিয়ে নামো।
সত্যি অনেক চেষ্টার পরেও আমরা গায়ের জোরে গাড়িটাকে ঠেলে বার করতে পারিনি, তাই আমাদের শেষমেশ ট্রাক্টর ডাকতেই হয়েছিল। আমরা যে রিসর্টে উঠেছিলাম সেই আরণ্যক রিসর্টেই যে স্টাফ দাদা ছিলেন, সেই দাদাই ট্র্যাক্টর ডাকতে সাহায্য করেছিল এবং সেই ট্র্যাক্টর দিয়ে আমাদের নেক্সন গাড়িটাকে উদ্ধার করা হয়েছিল। হ্যাঁ, সত্যি এটা খুব বাজে এক্সপিরিয়েন্স। অবশ্যই সকলকে বলবো, যারাই এই সিসামারার আরণ্যক রিসর্ট বুক করবেন, অবশ্যই রিসর্টে ঢোকার আগে রিসর্টের স্টাফকে কল করে নেবেন এক্স্যাক্ট রুটটা জানার জন্য, বা বাইরে এসে কাউকে মেন রোডের উপর দাঁড়াতে বলবেন। পা দেখে সবার অ্যাট লাস্ট রাত্রি 9টার সময় আমরা গাড়ি নিয়ে ঢুকলাম সিসামারা আরণ্যক রিসর্টে। সেদিনকে আমাদের রাত্রিবেলাটা কাটলো বৃষ্টি অনুভব করতে করতে। সারা রাত বৃষ্টি আর লাইটিংয়ের পাশে আমরা রুম থেকেই দেখতে পেয়েছিলাম সেদিন কিছু হরিণ। আলোটাও দেখতে পাচ্ছ? চোখ জ্বলছে ভাই। ভাই ওটা ভাড়া হরিণ না, ওটা হরিণ হরিণ ওটা হরিণ ভাই হরিণ 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 ওই তো হরিণ, আমি দেখতে পাচ্ছি হরিণ। না না এখনো আছে এখনো আছে এখনো দাঁড়িয়ে আছে পুরো ফিক্স হয়ে রয়েছে। সকাল এখন টাইম 4:25 আর আমরা স্টার্ট করছি জলদাপাড়ার সাফারির জন্য। জলদাপাড়া কালকে রাত্রির 6টার সময় এসে পৌঁছেছি, তোমরা ঘটনা শুনেইছো অলরেডি। সো এবার আমরা আজকে সাফারি করব, 5:30টার মধ্যে সাফারি শুরু হবে, জিপ সাফারি। চলো রওনা দেওয়া যাক। ট্রাক্টরটা এলো ঠিক 3 মিনিট থেকে 4 মিনিটের কাজ। স্লো ক্যাব। সময় এখন 4:45 বাজে। 5:30 দিয়ে আমাদের সাফারি শুরু, জিপ সাফারি, জলদাপাড়া জিপ সাফারি। এই যে এখান থেকেই আমাদের এন্ট্রি হবে। একটু তাড়াতাড়ি চলে এসেছি, সকালবেলা রাস্তা ফাঁকা ছিল, বাট টাইমের মধ্যে আসতেও হতো। আমরা ভেতরে যাই জিপ সাফারির সাথে একদম, তোমাদের যদি কিছু দেখতে পাই আজকের দিনে। জলদাপাড়া জিপ সাফারি বুক করার জন্য আপনাদেরকে আগের দিন এসে জিপ সাফারি বুকিং করে যেতে হবে। এখানে বুকিং নেওয়া হয় ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসাবে। আমাদের তরফ থেকে আমাদের হোটেলের যে স্টাফ ছিল তারাই এসে আমাদের আগের দিনে রিপোর্টিং করে দিয়ে গেছে। আমরা করেছিলাম ফার্স্ট সাফারি, যেটার টাইমিং ছিল সকাল 5:30টায়। এই সাফারি করার জন্য আমাদের 10 জনকে অরিজিনাল আধার কার্ড আর আধার কার্ডের জেরক্স অবশ্যই ক্যারি করতে হয়েছিল। আমাদের সাফারির জন্য খরচ পড়েছিল গাড়ি প্রতি 1800 টাকা করে। আমরা 5 জন এক একটা গাড়ি করে গেছিলাম। মাত্র 300-400 টাকার বিনিময়ে আমরা সাফারি করতে পেরেছিলাম জলদাপাড়ার।
जंगल है भाई साहब, यहाँ कुछ भी हो सकता है। যেমন কি তোমরা দেখতে পেলে, প্রথমে আমরা দেখে নিয়েছিলাম কিছু ময়ূর, তারপর এই একটি ওয়াচ টাওয়ারের সামনে এসে দেখা হলো একটি বাইসনের সাথে, এছাড়াও দেখা হলো এক কুনকি হাতির সাথে, যে ফরেস্ট ডিপার্টমেন্টের দুটি লোককে নিয়ে চলেছে জঙ্গলের পথে। এছাড়াও আমাদের নজরে পড়লো কিছু সুন্দর সুন্দর পাখি। পাখির মধ্যে ছিল হর্নবিল, ইগলস, বিভিন্ন স্পিসিস অফ প্যারটস। এরপর চোখে পড়লো কিছু ওয়াইল্ড বাফেলোর, যেগুলো এক দল বেঁধে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। চিড়াখাওয়া নদী। জলদাপাড়া ন্যাশনাল পার্কের মধ্যে তোরসা ছাড়াও আরও কিছু ছোট ছোট নদী আছে, তার মধ্যে চিড়াখাওয়া অন্যতম। এই সেই হলং বাংলো, যেটা কয়েকদিন আগে খবর এসেছিল যে পুরো পুড়ে গেছিল, ওইটা ওই দিকটা যা পুরোটা ঢেকে দিয়েছে। কি করে পুড়লো ওটা? হ্যাঁ, এত লাইটে নিয়ে থাকে শর্ট সার্কিট। এসিগুলো ছিল না, কাঠের পুরো ছিল বাংলাটা, এখন তো কংক্রিটের হচ্ছে। আবার তৈরি হচ্ছে? হ্যাঁ, আবার তৈরি হচ্ছে। যেমন কি তোমরা সবাই জানো, এই হলং বাংলো পুড়ে গিয়েছিল বেশ কয়েক মাস আগে। এখানকার গাইডের কাছে যা শুনতে পেলাম, শর্ট সার্কিটের জন্যই পুরো বাংলোটি পুড়ে গিয়েছিল। চারিদিকে বিভিন্ন পাখির আওয়াজ। এই জায়গাগুলো নুন দেওয়া থাকে, সল্ট পিট বলে। এখানে অ্যাকচুয়ালি জানোয়াররা খেতে আসে নুন, হরিণ বলো, গন্ডার বলো। 2025 অবধি যে সমস্ত মানুষের পশুর আঘাতে মৃত্যু হয়, তাদেরই নাম এই বোর্ডের মধ্যে লেখা হয়েছে। জলদাপাড়া ন্যাশনাল পার্কে এখানে 70% হচ্ছে এলিফ্যান্ট গ্রাস, তো ওপেন এরিয়া 30% হচ্ছে ডেন্স ফরেস্ট। ওই জন্য আমরা এটা অনেক বেশি ওপেন দেখতে পাচ্ছি, বেশি কিন্তু গরুমারার থেকে বেশি ফরেস্টের ডেন্স। হ্যাঁ, একদমই ঠিক। গরুমারা ন্যাশনাল পার্কের মতো এটা অতটা ডেন্স ফরেস্ট না। এখানে 70% ওপেন এরিয়া আর 30% ডেন্স ফরেস্ট, তাই আমরা অনেক অ্যানিমেলই চোখের সামনে দেখতে পাচ্ছি। আজকে সাফারির একদম শেষ পয়েন্টে এসে আমরা হাজির হয়েছি, যদিও আনফর্চুনেটলি এই পয়েন্ট থেকে আমরা কোনো কিছুই দেখতে পেলাম না, জাস্ট একবার ঘুরে চলে এলাম। আমাদের 1.5 ঘন্টা সাফারির সময়ও শেষ হয়ে এসছে, তাই এবার রওনা দিলাম গেটের উদ্দেশ্যে। গুড মর্নিং। এখন আমরা বসে আছি জলদাপাড়া ন্যাশনাল পার্কের। জাস্ট আমরা সাফারি করেই বেরোলাম। আমাদের ট্রিপে টোটাল আমরা 3টে সাফারি করছি, আজকে একটা হয়ে গেল জলদাপাড়া ন্যাশনাল পার্ক সাফারি। এরপরে আমরা হলং থেকে করব এলিফ্যান্ট সাফারি, আর আরেকটা চিলাপাতায় গিয়ে করব সাফারি। লাস্ট 2021-এ আমরা যে সাফারিগুলো করেছিলাম সেগুলো হচ্ছিল চাপড়ামারি আর গরুমারা, বাট ওই দুটো ছেড়ে এখন বাকি 3টে ডুয়ার্সে সেইগুলো করছি। কালকে রাত্রের একটা অসাধারণ এক্সপিরিয়েন্স, যেগুলো তোমরা কিছু ফুটেজ গাড়ির ড্যাশ ক্যাম থেকে দেখেছো, আর কিছু আমি ফুটেজ দিয়েছিলাম। তো সেইগুলো পর আমরা হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আর বিশেষ কিছু করার থাকে না, সকালবেলা ডিরেক্ট সাফারিতে আসি 5টার সময়। এখন আজকের দিনে সেরকম আর কিছু করার নেই, তোমাদের হোটেলে যাই। হোটেলে গিয়ে হোটেলের রুমটা দেখো, হোটেলটা
এখন আমরা আছি জলদাপাড়ার সিসামারা আরণ্যক রিসর্টে। এই পিছনের রিসর্টটাই সিসামারা আরণ্যক রিসর্ট। এই রিসর্টের 8টা টোটাল রুম আছে, তার মধ্যে স্পেশাল রুম 4টে, বড় বড় রুম আছে, আর বাকি ছোটো ছোটো রুম আছে। বড় রুমগুলোতে মোটামুটি 6 জন করে থাকতে পারবে, কারণ 2টো বেড আর একটা সোফা কাম বেড আছে, 6 জন থাকতে পারবে। আর ছোটো রুমগুলোতে 4 জন মতো থাকতে পারবে, 2 জন বেডে, সোফা কাম বেডে 2 জন। এর পেছনেই আছে সিসামারা নদী। নদীটা তোমাদের দেখিয়েছি অলরেডি, খুব সুন্দর নদীটা খুবই সুন্দর। তার হোটেলে দোতলার রুম থেকেই দেখা যায় সিসামারা নদী, জানলা থেকেই দেখা যায়। নদীর পিছনেই তোমরা দেখতে পাচ্ছ জলদাপাড়া অভয়ারণ্য। এখানে যে ছোট রুমগুলো আছে সেগুলোর নাম হলো তোরসা আর তিস্তা। এই রুমগুলো হচ্ছে ছোট রুম, যেখানে 4 জন খুব ভালোভাবে অ্যাকোমোডেট করতে পারে। এখানকার ডাইনিং স্পেস। হোটেলের সামনেই এরকম গাড়ি পার্কিংয়ের জায়গা আছে। তো এই হচ্ছে আমাদের সিসামারার স্টে। এখানের যা ডেসক্রিপশানে আমি সমস্ত এখানকার কন্ট্যাক্টস আর এখানে রুম রেন্ট কত লেগেছে সব কিছু আমি দিয়ে দেবো, ডিসক্রিপশানটা চেক করে নিও তোমরা। বাট হোটেলটা খুবই সুন্দর, খুবই লাক্সারি, আর একদম পাশেই নদীটা বয়ে যাচ্ছে একদিক দিয়ে। সবাই যে ভুলটা করে সেটা হচ্ছে গুগল ম্যাপে কিন্তু এক্স্যাক্ট এই লোকেশনটা নেয় না। আমি ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ এখানে ম্যাপও খুব একটা ভালো করে চলছে না লাস্টের দিকে। এদের আরেকটা বেশি সমস্যা হয় এই রিসর্টের, সেটা হচ্ছে এখানে কোনো বাইরে বোর্ড দেওয়া নেই। অন্য রিসর্টগুলোর আমি দেখলাম বাইরে প্রপার বোর্ড দেওয়া আছে। এই যে এইটা দিয়ে যে ঢুকবে, এই রাস্তাটা হচ্ছে এন্ট্রি গেট। ওই বাইরেটা, ওই দূরের বাইরেটায় কিন্তু কোনো বোর্ড দেওয়া নেই। আমরা প্রথমে চলে গেছিলাম সোজা, এটা লক্ষ্য করতে পারিনি, সোজা চলে গেছিলাম, গিয়ে ডান দিকের একটা রাস্তা নিয়েছিলাম, সেটাতে পুরো কাদা জমা ছিল, আমাদের গাড়ি সেখানেই আটকে যায়। গতকাল রাত্রে তোমাদের গাড়ির ফুটেজ আমরা দেখিয়েছি যে গাড়ি আমরা কীরমভাবে বার করেছি। খুবই কষ্টকর হয়েছে, আমরা 10টা ছেলে মিলে গাড়ি এরমভাবে বার করেছি। যাই হোক, এটাই সাজেস্ট করব, যখন কাছাকাছি চলে আসবে আর 2-3 মিনিট দেখাবে, তখন একবার এখানকার রিসর্টের মালিককে বা যা হোক নাম্বারে ফোন করে একবার বলে দিতে যে আপনি আমার বাইরে এসে দাঁড়ান, সেটাই বেটার হবে, তাহলে উনি নিয়ে যেতে পারবেন। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে নিয়ে গিয়ে বসলাম একটু নদীর পাড়ে। সিসামারা নদী ওইটা, কালকে আমরা ওইখানে স্পট করেছিলাম কিছু ডিয়ার। না যাবো না এইখানটা। 2021-এ আমরা যখন গেছিলাম ঝালং, তখন ওই নদীটার নাম ছিল জলঢাকা, ওখানে স্নান করেছিল। ওখানে জলটাকে স্নান করেছিলাম। এইটা অতটা পরিষ্কার নয়, এটার নাম সিসামারা। ওটা যেহেতু পাহাড়ের ওপরে বলে স্রোতটা অনেক বেশি ছিল আর ক্লিয়ার ছিল। এটা যেহেতু সমতলে চলে এসছে, স্রোত আছে, পলিটার জন্য জল কম আছে শীতকাল বলে। তবে ভালো লাগছে জায়গাটা, ভালো। হ্যাঁ, জায়গাটা ভালো। বিকেলবেলাটা নদীর ধারে সব বন্ধুরা মিলে একসাথে আড্ডা মারতেই আজকের দিনটা শেষ করলাম। তারপর হোটেলে গিয়ে বসলো আমাদের গানের আসর। সো আমাদের ডুয়ার্স ট্রিপের 2nd এপিসোডটা এরমভাবেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন, দিস ইজ র ফুটেজ সাইনিং অফ। কপাল গুনে কপাল গুনে আমার মনের মানুষের, ও আমার মনের মানুষের